দর্শক স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আপনারা জানেন গত 24 ঘন্টার ঘটনা প্রবাহ, সংবাদের শিরোনাম এবং সংবাদের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। এই আয়োজনে আমরা অতিথিদের সাথে সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি। এছাড়া সব বার্তা কক্ষ থেকে সবশেষ তথ্য জানাই। তাছাড়াও সংবাদের এই ঘটনা প্রবাহের মধ্য থেকে কিভাবে ঘটনার বিশ্লেষণ আরও কিভাবে নতুন নতুন দিক বের হয় সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। দর্শক, আমি আছি আপনাদের সঙ্গে আজকের নিউজরুম সংলাপে ইউনুস রাজু। শুরুতে আজকের আমাদের অতিথিদের সাথে আমি একটু পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত, এবং আমাদের সাথে আরও আছেন সাবেক ছাত্রনেতা এবং রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন শুভঙ্কর, নিউজ 24-এর বার্তা সম্পাদক শুভঙ্কর, আপনার কাছে আমরা যাব। তবে শুরুতে একটু আমি অতিথিদেরকে বলবো, শুরুতে একটু আমরা আজকের প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। ভোগান্তি মাথায় নিয়ে ঈদে ঢাকা ছাড়বে কোটি মানুষ, বলছে যাত্রী কল্যাণ সমিতি। বাসের পর লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু। শক্তিশালী বিরোধী দলের বাধা সরকার, অভিযোগ ফখরুলের। বিএনপির ভুল কৌশলে রাজনীতির ক্ষতি, দাবি ক্ষমতাসীনদের। অভ্যন্তরীণ বিষয়ে অন্য রাষ্ট্রের নাক গলানো প্রত্যাশিত নয়, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। মানবাধিকার রিপোর্টের ব্যাখ্যা চাইবে ঢাকা। চোখের সামনে ডুবল সোনারাঙা ধান, সুনামগঞ্জে বাঁধ ভাঙায় ঝুঁকিতে 2000 হেক্টরের ফসলি জমি। 10 বছর পর পুলিশের জালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা, নাম পাল্টে রাজমিস্ত্রির ছদ্মবেশে চালাচ্ছিলেন সাংগঠনিক তৎপরতা। মারিউপোলে আত্মসমর্পণে রাশিয়ার আহ্বান প্রত্যাখ্যান ইউক্রেনীয় সেনাদের, হামলায় রুদ্ধ হবে আলোচনার পথ, মন্তব্য জেলেনস্কির। এবং শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে সাকিবকে পাওয়ার আশা বিসিবির, সম্ভাবনা তৈরি হয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া খেলতে যাওয়ার। দর্শক, এই প্রধান শিরোনামগুলো ছাড়াও আমরা শিরোনামের বাইরে আর কি সবশেষ তথ্য আছে এগুলো একটু জেনে নিতে চাই। বার্তাকক্ষে যেতে চাই। নিউজ এডিটর শুভঙ্কর আছেন আমাদের সাথে। শুভঙ্কর, বার্তাকক্ষে এই মুহূর্তে আপনার কাছে কি সবশেষ তথ্য আছে? রাজু, আপনি এই মাত্রই শিরোনামে একটি বিষয় বলছিলেন যে হাওরের একটি পরিস্থিতি, সেই বিষয়টি একটু সর্বশেষ যে তথ্যটি রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে আমাদের টেলিভিশন স্ক্রিনে সর্বশেষ সংবাদ হিসেবে এটি যাচ্ছে। সেটি হচ্ছে সুনামগঞ্জের দিরাইয়ে আরও একটি বাঁধ ভেঙে গেছে, যেটি আমরা সর্বশেষ জানতে পেরেছি যে আরেকটি বাঁধ ভেঙে গেছে এবং সেখানে এখন নতুন করে পানি ঢুকছে সেখানকার ফসলি জমিগুলোতে। এছাড়াও আরেকটি বিষয় রয়েছে যে বাঁধ রক্ষার জন্য যে স্থানীয় যারা রয়েছেন তাদের প্রত্যেককেই, বিশেষ করে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, তারা কিন্তু একটি আহ্বান জানিয়েছে যে এই বাঁধ রক্ষায় যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সামর্থ্য আছে, কারণ তাদের একার পক্ষে এটি টেকানো এই মুহূর্তে সম্ভব না, তো সবাইকে এগিয়ে আসার জন্য একটি আহ্বান জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এটি সারা রাতেই তাদেরকে সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। এটি একটি সর্বশেষ তথ্য ছিল যেটি আপনাকে জানিয়ে দিলাম। আর এছাড়াও যেগুলো শিরোনামে ছিল সেগুলোর বাইরে যেই সংবাদগুলো রয়েছে সেই সংবাদগুলো আপনার মাধ্যমে একটু দর্শকদের জানিয়ে দিতে চাই। দেশের সর্বোচ্চ আদালত আজকে একটি নির্দেশ দিয়েছেন, সেটি দিয়ে শুরু করতে চাই। যে শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগ ডে উদযাপনের নামে যে অপসংস্কৃতি বা বুলিং, অশ্লীলতা রয়েছে সেগুলোকে 30 দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এবং সেই সাথে যে র্যাগ ডের নামে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অপসংস্কৃতি, অশ্লীলতা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েও একটি রুল জারি করেছেন আদালত। এটি একটি বিষয় রয়েছে। এর বাইরে আছে রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের, এই সংবাদটিও রয়েছে আমাদের এই পরবর্তী বুলেটিনে। অভিযোগ গঠনের মধ্য দিয়ে দুদকের এই মামলায় শাহেদের আসলে বিচার শুরু হলো, আনুষ্ঠানিকভাবে বিচার শুরু বিষয়টি বলা যেতে পারে যে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক আজকে রোববার এই আদেশটি দিয়েছেন। অভিযোগ গঠনের শুনানির সময় শাহেদ অবশ্য নিজেকে নিরপরাধ বলে দাবি করেছেন। আর যেটি আসলে জানা গেছে যে নির্ধারিত সময় সম্পদ বিবরণী দাখিল না করা
এবং আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 1,69,00,000 টাকার অস্থাবর সম্পদ অর্জন করে শাহেদ নিজের দখলে রেখেছে বলে দুদকের তদন্তে উঠে এসেছে। এটি আসলে জানানোর ছিল বিষয়টি। আরেকটি বিষয়, আজ আপনারা জানেন যে আসলে রাজধানীতে বিএসটিআই একটি অভিযান চালাচ্ছে। এটি একটি চলমান অভিযান। সেই চলমান অভিযানে আজকে রাজধানীর রোববারে আসলে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়েছে বিএসটিআই। সেখানে আসলে 3টি প্রতিষ্ঠানকে প্রায় 90,000 টাকার মতো জরিমানা করেছে তারা। এর মধ্যে আসলে বেশ কিছু মশলা তারা মানে নিবন্ধন বা অনুমোদন না থাকা মশলা রাখায় একটি প্রতিষ্ঠান মিম শস্য প্রতিষ্ঠানকে 40,000 টাকা জরিমানা করেছে। এছাড়া রাইফেল স্কোয়ারে গিয়ে সেখানে, যেটি এখন আসলে সীমান্ত স্কোয়ার, সেখানে গিয়ে আসলে অভিযান করে আরও 2টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে বিএসটিআর পক্ষ থেকে। এগুলি আসলে আরেক গুরুত্বপূর্ণ সংবাদ ছিল, মানে আপনার কাছে শিরোনামে থাকা সংবাদগুলোর বাইরে। এই ছিল সর্বশেষ বিষয়। রাজু। ধন্যবাদ শুভঙ্কর আপনাকে। আমাদের দর্শক আপনাদের আগেই জানিয়েছি আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। এছাড়াও আমাদের সাথে আছেন সাবেক ছাত্রনেতা এবং রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আমরা এবার মূল আলোচনায় যেতে চাই। শুরুতে একটু প্রথমেই যেতে চাই একটু সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত আপনার কাছে। শিরোনামে আমরা যেটি আজকে অনেক টেলিভিশনই আসলে শিরোনামে প্রথমেই রেখেছি ঈদযাত্রার এই ভোগান্তি নিয়ে জাতীয় কল্যাণ সমিতির যে সংবাদ সম্মেলন, সেখানে একটি উদ্বেগের কথা বলা হয়েছে, শঙ্কার কথা বলেছে। আমরা এই আলোচনা দিয়ে একটু শুরু করতে চাই। এবার ওই যে প্রতিবার ঈদ আসলেই এরকম শঙ্কার কথা শুনি আমরা, বারবার প্রস্তুতির কথা বলা হয়। যেমন লঞ্চের ক্ষেত্রে কিছুদিন আগে সচিবালয়ে একটি বৈঠক হলো, সেখানে বলা হলো যে লঞ্চ যাত্রীদের জন্য টিকিট কাটতে হলে তাদের ন্যাশনাল আইডি কার্ড বাধ্যতামূলক হবে। আজকে কিন্তু একটা প্রস্তুতি সভা হয়েছে, সেই সভায় কিন্তু সেখানে মালিকরা বলেছেন যে তারা আসলে এই বিষয়ে জানেন না। অজয় দাশগুপ্ত, আপনি কিছু যুক্ত করবেন কিনা? বাংলাদেশে এই দুই ঈদে এটা একটা অদ্ভুত প্রবণতা। বিশ্বে লম্বা ছুটির সময়ে বা নিজের অর্জিত ছুটি থাকে, নানা ধরনের ছুটি থাকে, মানুষের প্রবণতা হচ্ছে নানান জায়গায় ঘুরে দেখা। দেশের ভেতরে হতে পারে, বাইরে হতে পারে, পর্যটন। বাংলাদেশে একটা অদ্ভুত প্রবণতা হচ্ছে শেকড়ে যাও, নিজের গ্রামে যাও, আত্মীয় স্বজনদের কাছে যাওয়া। এবং এইটার সংখ্যা তো ঠিক নির্ণয় করা হয় নাই, কিন্তু কেউ 1 কোটি বলে, কেউ 1.5 কোটি বলে, কেউ 2 কোটি বা তারও বেশি বলে। এবং গত 2 বছরে করোনার কারণে কিন্তু এই ঈদের ছুটিতে যদিও আমরা অনেক ফেরির ছবি ছেপেছি, কিন্তু ঈদের স্বাভাবিক যে ভিড় হয় সেটা গত 2 বছরে যে 4টা ঈদ গিয়েছে তাতে হয় নাই। এইবারে করোনাটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা গত বছরে ঈদের ছবি যখন ফেরি দেখেছি তখন মনে হয়েছিল যে করোনা বোধহয় আবার ঈদের পরে এই যে ফেরিতে শত শত লোক এক একটা ফেরিতে বাড়বে, নতুন নতুন রোগীর সংখ্যা। বাস্তবে সেটা ঘটে নাই। কিন্তু এইবারে ঈদে মানে যারা 2 বছর যেতে পারেনি তাদের অনেকেই হয়তো যাওয়ার চেষ্টা করে। আমার এই যে যাত্রী কল্যাণ সমিতি তারা যে সতর্কবার্তা দিয়েছে ভালো, এই সংগঠনের একাধিক কর্মসূচিতে আমি অংশ নিয়েছি। কিন্তু এই সংগঠন এবং আমাদের অনেক গণমাধ্যমও আমার মনে হয় যে তাদের নজরটা একটু ভুল জায়গায় ফেলে। মানুষ কিন্তু দেখবেন যখন ট্রেনে আলাপ করে তখন বলে 3 ঘন্টা বসে আছি ট্রেনে, হাসি মুখেই কিন্তু, বা গন্তব্য বাড়িতে যখন পৌঁছায় তখনও কিন্তু হাসি মুখে থাকে, এত কষ্টের পরেও স্বজনদের কাছে এসেছি। যেখানটা আমার মনে হয় যে জায়গাটা এখন কিন্তু প্রাকৃতিক বাধা যেগুলো সেগুলো অনেক কমে এসেছে। মানে এক সময় ঢাকা চট্টগ্রাম রোডটা 18 ঘন্টা 20 ঘন্টা, এখন কিন্তু রাস্তাটা বেশিরভাগ 4 লেন হয়ে গেছে। বঙ্গবন্ধু সেতু, যমুনা, এখানে কিন্তু এই আপনার অনেকগুলো রাস্তা 4 লেন হয়ে গেছে, অনেকগুলো জায়গা সংকীর্ণ আছে। পদ্মা সেতু চালু হবে না, কিন্তু পদ্মা সেতুর 2 পারের রাস্তা অনেক বড় হয়ে গেছে। এগুলা বা লঞ্চ গুলো এখন বড় বড় লঞ্চ এগুলা সার্ভিসে এসে, কিন্তু তারপরেও আপনার 1 কোটি লোক যদি ঢাকা থেকে বা আশপাশের জেলা থেকে এইসব ফেরি বা, তাহলে চাপ পড়বে। এটা কিন্তু মানুষ মেনে নেয়, বাড়িতে যায়। আমরা এইটাকেই বড় করে দেখি, কিন্তু কিভাবে যানবাহন বাড়ানো যায়,
এই যারা এইসব একটা পুরানো কাগজপত্র ঘেটে প্রেস কনফারেন্স করেন, এটা একটা সস্তা জনপ্রিয়তার মতো আমার মনে হয়। মূল জায়গাগুলো রাজনৈতিক দলগুলো কি করে, পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা কি করে, পুলিশ কি করে, ফোকাসটা যাওয়া উচিত ওই জায়গাটায়। এই যে ইউনিয়নের এই শাহজাহান খানদের বা এই তার সহযোগী যারা পরিবহন শ্রমিক নেতা, প্রত্যেকটা কাউন্টারে দ্বিগুণ বা তার বেশি ভাড়া নেয়। বাসগুলো উন্নত করা সময় পায়, ধরুন কবে ঈদ হবে এটা কিন্তু 100 বছর আগে জানা থাকে, যে 2022 সালের ঈদ কবে হবে 500 বছর আগে জানা থাকে, কিন্তু এগুলো অজয় জানা দাশগুপ্ত, থাকে। একটু যুক্ত করতে চাই আপনার সাথে। এবার যেটি অভিযোগ আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম, যেদিন প্রথম বাসের আগাম টিকিট বিক্রি শুরু হলো সেদিনই আমরা জানতে পারলাম যে বাসের টিকিট, বিশেষ করে উত্তরবঙ্গগামী বাসের টিকিটের দাম প্রায় যেটি 700 টাকা বা 800 টাকা ছিল সেটি 1600 টাকা করে নেওয়া হচ্ছে, এরকমও অভিযোগ এই করেছেন জায়গাটায় যারা। আলোচনাটা বেশি কনসেপ্ট, মানুষ কিন্তু অনেক বাড়বে, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু আলোচনা হওয়া উচিত এই জায়গাগুলো, যে পরিবহন শ্রমিকরা কিংবা পথে পথে ধরেন একটা বাস একটা জায়গায় কোনো সমস্যায় পড়লো, সেই পথটাকে ক্লিয়ার করা, যাতে অন্য বাসগুলো সিরিয়ালি, সেইখানে রাজনৈতিক নেতা, প্রশাসন তারা মিলিত বৈঠক করা, ধরেন ঢাকা বরিশাল রুটে বা ঢাকা যশোর রুটে কোথাও পথে পথে অনেক সময় একটা বাসে একটা অ্যাক্সিডেন্ট করলো, 6 ঘন্টা রাস্তা বন্ধ করে মানুষ বসে, কিভাবে এই জায়গাগুলো ছাড়ানো যায় আলোচনাটা আমার মনে হয়। যে মানুষ কিন্তু দুর্ভোগ মেনে নেয়, যে ট্রেনে আপনার দাঁড়ায় যাবে, ছাদে যাবে, শুধু নির্ধারিত টিকিটে ঈদের সময় হবে না, টিকিট কিনতে 6 ঘন্টা 9 ঘন্টা লাইন দিতে হবে, অগ্রিম টিকিট কিনতে, মানুষ কিন্তু এগুলো মেনে নেয়, মেনে নিতে রাজিও আছে। কিন্তু প্রশাসন আরো কি করতে পারে তাদের ঈদযাত্রা মসৃণ সহজ করার জন্য, এই আলোচনাগুলো আরো বেশি করে হওয়া উচিত। সেইটার জন্য আলোচনা না, শুধু চাপ সৃষ্টি করা উচিত, সামাজিক চাপ সৃষ্টি করা উচিত, জি, অজয় গণমাধ্যমের দিক দাশগুপ্ত, থেকে চাপ সৃষ্টি আমরা করা উচিত। আমাদের আসলে সড়কে শৃঙ্খলা ফেরানো দরকার, পরিবহনের আরো সংখ্যা বাড়ানোর কথা আপনি বলেছেন, এবং এর মধ্যে যেই যেই স্টেক হোল্ডারটি এই ধরনের জনদুর্ভোগের সাথে জড়িত বা দুর্ভোগটির বেশি সৃষ্টি করে, তাদের উপর এক ধরনের চাপ সৃষ্টির কথা আপনারা বলছেন। আমি একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফের কাছে, আবার একটু অজয় দাশগুপ্ত আপনার কাছে আবারও আসবো। শরীফুজ্জামান শরীফ, আপনি একটু বলবেন যে এই যে আমাদের অজয় দা যেটা বলছিলেন যে আসলে এক ধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়নও হচ্ছে ওখানে, সেই জায়গা থেকে আসলে আমাদের এই সড়কের শৃঙ্খলা বা লঞ্চের শৃঙ্খলা, গণপরিবহনের শৃঙ্খলা কেন আসছে না? শরীফুজ্জামান শরীফ। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গটি নিয়ে কথা বলেছেন যাত্রী কল্যাণ সমিতির, আমি যাত্রী কল্যাণ সমিতির উপদেষ্টা হিসাবে এই আন্দোলনটির সাথে আছি, যদিও আজকের সংবাদ সম্মেলনে আমার উপস্থিত থাকার সুযোগ হয়নি, সময় দিতে পারি। তো এখান থেকে আমরা কতগুলো স্পেসিফিক সুপারিশ কিন্তু আমরা করেছি, সুপারিশ করা হয়নি তা না। আমাদের এখানে আমরা যে গ্রামে যাই, আমরা কিন্তু বলি যে নারীর টানে বাড়ি ফিরছি, মাটির টানে ফিরে যাচ্ছি। আমাদের দৃষ্টিভঙ্গিগত কতগুলো পরিবর্তন আনা দরকার। আপনি দেখবেন যে এই শহরটি শিক্ষা থেকে ভিক্ষা, সব কাজের জন্য আমি যে রাজধানী শহরটিকে বেছে নেই, আমি গ্রামে থেকে ছুটে আসি ঢাকা শহরে, কিন্তু এই শহরটিকে আমি এখন পর্যন্ত আমার আপন হিসাবে আমি এই শহরটিকে বেছে নিতে পারলাম না। যখন উৎসব আসে তখন আমি বলি নারীর কারণে আমি ফিরে যাচ্ছি, অথচ এই শহরটি আমাকে বাঁচিয়ে রাখে, এই শহরটি আমাকে বেঁচে থাকতে সহায়তা করে, কিন্তু সেই শহরটিকে আমরা নানা কারণে কেন পারিনি, এটি নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। আমাদের যানবাহনের ক্ষেত্রে কতগুলো চাপ পড়ে, অজয়দা বলেছেন যে সড়কগুলোর কথা। হ্যাঁ, অনেক জায়গায় ভালো সড়ক হয়েছে। আমি গত পরশুদিন মাওয়া থেকে আসলাম, আমি আমার এলাকায় গিয়েছিলাম, আসার পথে আপনি সেখানে প্রায় 6-3 লঞ্চ চলাচল করে, কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে নদী পার হয়ে আপনি ওপার যখন যাবেন, সুবিস্তৃত রাস্তা, খুবই চমৎকার পথ, কিন্তু নদীটা পার হওয়ার জন্য আপনার যে প্রতিবন্ধকতাগুলো আছে, এখানে যে বিশৃঙ্খলাটা আছে, আমরা সরকারকে সেটি মনে করিয়ে দিয়েছি। আপনার খেয়াল থাকার কথা, কয়েক বছর আগে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের ভাগ্নি, তিনি সহ অনেক মানুষ সেখানে পদ্মায় লঞ্চ ডুবে মারা গিয়েছিলেন এবং তাদের দেহাবশেষ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়। এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম ওই লঞ্চগুলোর শৃঙ্খলা দেখার যাদের দায়িত্ব, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেনি। আমরা সংবাদ সম্মেলনে সেটি মনে করিয়ে দিয়েছি। আপনি উত্তর অঞ্চলে যাবেন,
উত্তরাঞ্চলে যাওয়ার জন্য আপনি বঙ্গবন্ধু সেতুর কথা বলছেন, বড় বড় রাস্তার কথা বলছেন, কিন্তু গাজীপুর থেকে আপনার যে সড়কটি আছে, বছরের পর বছর উন্নয়নের নামে যে পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে, স্বাভাবিক সময়ের তুলনায় এই সময় আপনার চাপটি বাড়বে। কখনো কখনো ময়মনসিংহ থেকে ঢাকায় 3 ঘন্টার পথ 9 ঘন্টা পর্যন্ত সময় লাগছে। ঈদের সময় চাপটি বাড়বে। সুতরাং এই জায়গাটি আপনাকে নজর দিতে হবে। আরেকটি বড় জায়গা হচ্ছে দাদা যেটি বলেছেন যে ঢাকা শহরের লোক সংখ্যা যদি আমি 1.5 কোটি ধরি, 1 কোটি ধরি, 50% মানুষ যদি ঈদে বাড়ি যায়, তাহলে আপনার 50 লক্ষ মানুষ বাড়ি যাচ্ছে, 70 লক্ষ মানুষ বাড়ি যাচ্ছে। এবং এই যারা বাড়িতে যান তারা কিন্তু ঈদের 20 দিন 25 দিন আগে যান না। এদের অফিসগুলো ছুটি হয়, সর্বোচ্চ 5 দিনের মধ্যে এই মানুষগুলি যাচ্ছেন। অর্থাৎ গড়ে গিয়ে প্রতিদিন 15 থেকে 20 লক্ষ মানুষ ঢাকা শহর ছাড়ছে। সুতরাং এদের ম্যানেজমেন্টের জন্য যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, আমাদের এখানে সেই প্রস্তুতিগুলো নেই। আমরা এই সুযোগগুলোকে ব্যবহার করি। আজকেও সংবাদ সম্মেলন সেটি আমরা বলেছি। আপনি বেসরকারি যে বিমানগুলো আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন তার টিকিটের ভাড়া 3 গুণ 4 গুণ 5 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই টিকিটগুলো বিভিন্ন ট্রাভেল এজেন্ট তারা অগ্রিম কিনে নিয়েছে। অর্থাৎ একটা কৃত্রিম সংকট সৃষ্টি করছে। যদিও বিমানে এখন কিন্তু শুধুমাত্র বড় লোক যায় না, তুলনামূলকভাবে একটু সচ্ছল পরিবারগুলো কিন্তু স্বল্প সময়ের জন্য হ্যাঁ, মধ্যবিত্ত এখন মধ্যবিত্তের লোকজনও আকাশপথে যাত্রা করছে। তাহলে আপনি এই যে সিস্টেমগুলো যেগুলো আমাদের এখানে ছিল, সেগুলোকে যারা বাধাগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্র বা সরকার হাত গুটিয়ে বসে থাকতে পারে না। আমরা সেই কথাটি বলছি। আমরা আরো কতগুলো জিনিস সেখানে আমরা ফোকাস করার চেষ্টা করেছি। আমরা প্রতি বছর ঈদের পরে আমরা সড়ক দুর্ঘটনা নিয়ে আমরা একটি প্রতিবেদন দিই ঈদ যাত্রার পরে। এবং আমরা গত কয়েক বছর দেখে দেখছি যে বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা মারাত্মক আকারে বেড়েছে। ঈদের পরের দিন বিভিন্ন জায়গায় আপনি দেখবেন অসংখ্য তরুণরা বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হচ্ছে এবং মারা যাচ্ছে। কিন্তু এই সময়টাতে আমাদের যে হেলথ সার্ভিসটা, সেটাকে আমরা সেভাবে তৈরি করে রাখি না। এই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষার যারা দায়িত্ব, তারা কিন্তু যথাযথভাবে সেই দায়িত্বটা। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আবারও যাব। আপনি যেটি বললেন, আপনার সাথে একটু আমি দ্বিমত পোষণ করছি একটি বিষয়। আপনি বলছেন যে যে শহরটিকে নগরীতে এতদিন ধরে আছে, তারা নগরীটা ছেড়ে যায়, মানে আবার নারীর টানের কথা যায়। এটি আসলে শুধুমাত্র ঢাকা না, এটা কসমোপলিটন সিটির ক্ষেত্রে সারা বিশ্বেরই এই কসমোপলিটন সিটির এই ধারণা। আরেকটি হচ্ছে যে আরেকটি বিষয় একটু শরীফুজ্জামান শরীফ আমি একটু শেষ করে আপনাকে আমি সময় দিব। শরীফুজ্জামান শরীফ, আপনাকে আমি সময় দিব। আমি একটু বলছি যে কসমোপলিটন সিটিগুলোর ধর্মটা এটি হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন যদি না হয় তাহলে এরকম থাকবেই। কারণ আপনার একটা পরিবারের কোনো একটি অংশ এখনো রয়ে গেছে গ্রামে, মানে রাজধানীতে সবাই একসাথে থাকার মতো, একসাথে চলার মতো ওই রকম মতো সামর্থ্য নেই অনেকের। তারাও কিন্তু যান। এই গার্মেন্টসগুলো ছুটি হওয়ার পরে তাদের যাওয়ার একটি বিষয় থাকে। তাদের পক্ষে কিন্তু একটি বাসা ভাড়া নিয়ে থাকা, পুরো পরিবার নিয়ে থাকা সম্ভব না। এই উৎসবের দিনগুলোতে এর সাথে কিন্তু অর্থনীতিরও একটা যোগসূত্র আছে। সেসব ঢাকা থেকে তারা যখন নিজেদের এলাকায় যায়, সেখানে একটা অর্থনৈতিক কিন্তু মানে প্রবাহ তৈরি হয়। এটি নিশ্চয়ই শরীফুজ্জামান শরীফ, আপনার সাথে আবারও আলোচনায় আমরা যুক্ত হব। একটু যেতে চাই আপনাকে শুরুতে আমাদের বার্তাকক্ষ থেকে সবশেষ শুভঙ্কর জানাচ্ছিল যে হাওরের আসলে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে সুনামগঞ্জে। গত কয়েকদিন ধরেই ছিল, এখন নতুন করে গতকাল রাতেই হচ্ছে আরও দুটি বাঁধ, মানে আমরা যতটুকু জেনেছি যে বাঁধ একটি ভেঙেছে, এর একটি উপচে পানি আসছে, সেখানে ফসলহানির সংখ্যা হচ্ছে। আমরা একটু আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বোরহান উদ্দিনের সাথে একটু টেলিফোনে যুক্ত হতে চাই। তার সাথে যুক্ত হয়ে আবার হয়তো আলোচনায় আসবো। বোরহান উদ্দিন, কি আমাকে শুনতে পাচ্ছেন? বোরহান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি একটু বলবেন যে নতুন করে আমরা যতটুকু জানতে পেরেছি, জেলা প্রশাসন একটি মাইকিং করেছে এলাকায় এবং জানিয়েছে যে এই ফসল বাঁধ পাহারা দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের বলা হয়েছে। এ বিষয়ে আরেকটি কি নতুন করে বাঁধ ভেঙেছে নাকি বাঁধ উপচে আসলে পানি আসছে? কি অবস্থা পরিস্থিতি সেখানকার? বোরহান উদ্দিন। ধন্যবাদ আপনাকে। আজকে যে বার্তা গেল আপনার তাহিরপুরের আপনার গুলমার হাওর, এটা ওই মেঘালয়ের চেরাপুঞ্জি ভারী বৃষ্টিপাতের ফলে এবং এই ওভারফ্লো হয়ে আপনার বাঁধটা আপনার ভেঙে গেছে। গত কয়েকদিন 15 দিন যাবত এই বাঁধটা মেরামতের জন্য প্রশাসন, স্থানীয় কৃষক সবাই এই বাঁধটার জন্য আপ্রাণ চেষ্টা করেছে।
কিন্তু আজকে আপনার সকালে পানি উপচে এই হাওরে এই পানি ঢুকেছে আপনার। আর একটু আগে আপনার ধিরাইয়ের আপনার পুরাম মন্দির হাওরে বাঁধ ভেঙে পানি ঢুকেছে, এই আপনার বাঁধ ভেঙে পানি ঢুকেছে এই ধিরাইয়ের। এখানে আশঙ্কা করা হচ্ছে 1000 ফসল আপনার তলিয়ে যেতে পারে। কিন্তু সবকিছু মিলিয়ে আপনার জেলা প্রশাসন আপনার ঘন্টাখানেক আগে আপনার ঘোষণা করেছেন যাতে বাঁধে মানুষ পাহারা দিয়ে থাকে, এই কন্টিনিউ যাতে পাহারা দিয়ে থাকে এবং মাইকিং করছেন যাতে মানুষ পাহারা দিয়ে থাকে। বাঁধগুলোতে পাহারা দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এবং আপনার একটু গেতারতে বলি, আপনার সুনামগঞ্জের প্রথম দফা পাহাড়ি দল নামে আপনার 30 মার্চ 2 এপ্রিল টাঙ্গাইল হাওরের নজরখালি বাঁধ ভেঙে সুনামগঞ্জের ছোট বড় 14টি হাওর আপনার বাঁধ ভেঙে যায়। প্রথম দফার যে বাঁধগুলো ভেঙে যায় আপনার বাঁধের কারণে, এই বাঁধের আপনার ঠিকমতো বাঁধটা ভালোভাবে কাজ করা হয়নি এবং কৃষকরা অভিযোগ করছেন বাঁধগুলো যদি ঠিকমতো কাজ করা হতো, প্রথম দফার যে বন্যা হয়েছিল আপনার প্রায় 14টি বাঁধ ভেঙে গেছিল, তখন এই বাঁধগুলা ভেঙে যেত না আপনার। এবং তারা পিআইসিদেরকে অভিযোগ করছেন যে এই পিআইসিদের কারণে আপনার বাঁধগুলা ভেঙেছে। আপনার আরেকটু ব্যাখ্যাতে বলে রাখি আপনাকে, সুনামগঞ্জের 12টি উপজেলার 727টি প্রকল্পের মানে বাঁধ প্রকল্পের 121 কোটি টাকার 536 কিলোমিটার ফসলকা বাঁধ নির্মাণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 15ই ডিসেম্বর থেকে 28শে ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সময় বাড়িয়েও বাঁধের কাজ শেষ করতে পারেনি। ঠিক মতো যদি আগে বাঁধের কাজটা শেষ করতে পারতো, প্রথম দফায় বাঁধটা ভেঙে যেত না। এবং এই সুনামগঞ্জের কৃষকরা জানিয়েছেন ঠিক মতো যদি আপনার বাঁধটাকে পূর্ণ সংস্কার মানে এই বাঁধের যে স্থায়ী সমাধান করার জন্য স্থায়ী সমাধান করার জন্য সরকারের কাছে আহ্বান জানাই। বোরহানুদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সবশেষ তথ্য জানানোর জন্য। আমরা দর্শক, আমাদের সাথে আছেন অতিথি হিসেবে আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং আমাদের সাথে আছেন সাবেক ছাত্র নেতা এবং রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনারই সূত্র ধরে একটু বলতে চাই, আমি যতটুকু জানি আপনি হাওড় অঞ্চলের এই নিয়ে আপনারাও কাজ করেন। আপনার মানে এই যে দুর্নীতি, বাঁধের দুর্নীতি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। গত কয়েকদিন ধরে আমরা খুব নতুন করে আলোচনা শুনছিলাম সুনামগঞ্জের এই বাঁধ নির্মাণের দুর্নীতি নিয়ে। বারবারই আলোচনা হচ্ছে, একজন জানেন না আর একজন জানেন, একজন আরেকজনকে দোষারোপ করেন। ক্ষতিগ্রস্ত কিন্তু হচ্ছে কৃষকরা, তাদের পাকা ধান এখনো ঘরে তুলতে পারেননি। শরীফুজ্জামান শরীফ, আপনি কিছু যুক্ত করতে চান কিনা? আচ্ছা, আমি এই যে বাঁধের বুরমার হাওরের যে স্পটটা, এটি গত রবিবার আমি এই জায়গা থেকে ঘুরে এসেছি। আমি 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সুনামগঞ্জে ছিলাম এবং এই যে জায়গাগুলোতে ইতিমধ্যে এর আগে 6টি বড় হাওর সহ 11টি হাওর যে তলিয়ে গেছে, তার বেশ কয়েকটি জায়গায় আমি নিজে আমাদের হাওর অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা সেখানে গিয়েছিলাম এবং একটি বিস্তৃত এলাকা চন্দ্রসোনার থাল এই নামে একটি হাওর, সেখানে আমরা কথা বলেছি। মোটামুটি আমরা প্রশাসন থেকে শুরু করে এই যে প্রকল্প বাস্তবায়ন কমিটি অন্যান্য জায়গায় আমরা কথা বলেছি এবং আমরা একটা সংবাদ সম্মেলন করে আমাদের কতগুলো ফাইন্ডিংস আমরা তুলে ধরেছি গত 12 তারিখ। হাওরের এই যে বিপর্যস্ত অবস্থা দেখছেন, এটি হচ্ছে সম্পূর্ণভাবে অব্যবস্থাপনার কারণ। প্রতি বছর হাওরের জন্য যে অর্থ বরাদ্দ হয়, লক্ষণীয় ব্যাপার হচ্ছে আজ থেকে 15-20 বছর আগে হাওরের জন্য 10 কোটি টাকা 15 কোটি টাকা বাঁধের জন্য খরচ করবে, সরকারের পেছনে পেছনে ঘুরতে হতো, সরকার এই টাকাটা দিত না, অথবা চাহিদার থেকে অনেক কম টাকা আসে। গত বছর, এবছর এবং 2017 সালের পর থেকে প্রচুর অর্থ বরাদ্দ হচ্ছে। এটি এই যে 121 কোটি বা 22 কোটি টাকার কথা বলা হলো, এটি কিন্তু হাওরের একটি জেলায়। আমরা হয়তো অনেকেই জানি যে 7টি জেলা নিয়ে হাওরের বিস্তৃত। আমি সুনামগঞ্জের হাওরগুলোতে গিয়েছি, এই যে এই সময়কালে নেত্রকোনার কয়েকটি হাওরে আমি গিয়েছি এবং এই জায়গাগুলোতে যে পরিস্থিতি, এই যে কৃষকরা, তাদের চোখের দিকে মুখের দিকে তাকানো যায় না। আমি কয়েকটি জায়গায় দেখলাম যে তারা পানির ভেতর থেকে সাঁতার কেটে কিছু ধান সংগ্রহ করেছেন এবং আমি একটি জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে তারা ধান শুকিয়েছেন ধান এবং সেটি পরিষ্কার করার চেষ্টা করছে। দেখা গেল যে এই পরিষ্কার করার যে ধান,
80% হচ্ছে চিটা, 20% ধান আছে। অর্থাৎ এই রকমের একটি অবস্থার মধ্যে হাওরের মানুষ আছে। সরকার অর্থ বরাদ্দ করছে, কিন্তু সে অর্থের যথাযথ মনিটরটা করা হচ্ছে না। 28শে ফেব্রুয়ারি বাঁধ নির্মাণের শেষ হওয়ার কথা, কিন্তু আমরা যেটি দেখেছি, এই যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি বা প্রকল্প বাস্তবায়ন কমিটি, এই কমিটি গঠনের যে প্রসেস, সেই প্রসেসে একটা বড় জায়গাটা হচ্ছে গণশুনানির ভেতর থেকে এই কমিটিগুলো করা হবে। এই কমিটিতে যারা থাকবেন তারা সংশ্লিষ্ট এলাকার জমি আছে এই কৃষকরা সেখানে থাকবে, কিন্তু শুভঙ্করের ফাঁকি দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গণশুনানিটা হচ্ছে না, এবং নামকা ওয়াস্তে এই পিআইসি গুলো গঠিত হচ্ছে, এবং গঠিত হওয়ার পরে দেখা যাচ্ছে যে পলিটিশিয়ান যারা সেখানকার বেশ কয়েকজন সংসদ সদস্য, আমরা এটি সংবাদ সম্মেলন করেও নাম ধরে বলেছি যে সেখানের এই সংসদ সদস্য তাদের স্বজনরা এই প্রক্রিয়ার সাথে যুক্ত। পানি সম্পদ উপমন্ত্রী সেখানে গিয়েছিলেন, একজন কৃষক অভিযোগ করেছেন, এবং তাৎক্ষণিকভাবে উপমন্ত্রীর উপস্থিতিতে একজন সংসদ সদস্যের আত্মীয় স্বজন সেই কৃষকের উপরে হামলে পড়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, এবং পরে বলা হয়েছে উনি অন্য একটি মতাদর্শ, অন্য রাজনৈতিক দল ধারণ করেন। তো অন্য রাজনৈতিক দল মতাদর্শ ধারণ করা তো অপরাধের কিছু না। একজন কৃষক তার চোখের সামনে তার সমস্ত সম্পদ পানির ঢলে মিশে যাচ্ছে, তিনি প্রতিবাদ করছেন, তিনি আক্রান্ত হচ্ছেন। সেই সংসদ সদস্যের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আসছে। এর আগে তার কর্মকাণ্ডের জন্য দুদক তদন্ত করেছে, কিন্তু তাকে কোনোভাবেই বশ মানানো যাচ্ছে না, তিনি বেপরোয়া। এরকমের ঘটনা অসংখ্য ঘটছে। জি, শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে হয়তো আরেকবার আমরা আলোচনায় যাব। একটু যেতে চাই অজয় দাশগুপ্তের কাছে। অজয় দাশগুপ্ত, আপনি একটু বলবেন যে এই যে হাওরের আমরা সাম্প্রতিক সময়ে আগে আমাদের যেই রিপোর্টিং হতো, সাংবাদিকতায় যেই রিপোর্টিং হতো, তার বাইরে আমরা কয়েক বছর ধরে দেখছি যে হাওর আসলে এত একটা বিশেষ একটা সময়ে হাওর আসলে অনেক বড় অংশ জুড়ে নিচ্ছে সংবাদপত্রে। আসলে হাওরের এই সাংবাদিকতা নিয়ে যে কথা বলছিলেন যে শরীফুজ্জামান শরীফ, উনি বলছিলেন যে এখানে একটি দুর্নীতির একটি বড় একটি বিষয় এর সাথে দিনের পর দিন যুক্ত হচ্ছে, বড় হচ্ছে। আপনি একটু বলবেন যে গণমাধ্যমে যেভাবে আসছে এবং এর বাইরে আসলে করণীয় কি? অজয় দাশগুপ্ত। করণীয় আমি একটা কথা বলবো, বাংলাদেশে বছরে এখন 4 কোটি টনের বেশি চাল, গম, ভুট্টা এই 3টা ফসল উৎপন্ন হয়। এর মধ্যে হাওর কিন্তু এক ফসলি, শুধু বড়। হাওড়ে সব এই যে 7টা জেলায় কোনোটায় বেশি কোনোটায় কম, এখানে 15-16 লাখ টনের মতো চাল হয় আর কি। আমাদের মোট উৎপাদনে কিন্তু হাওড়ের চাল তেমন মানে প্রধান না, কিন্তু যার যায় তার শেষ, যে কৃষকের যাবে শেষ। হাওড়ের 2-3 লাখ হেক্টরে যে জমি আছে তার তুলনায় তো খুব সামান্য এখন পর্যন্ত, কিন্তু কোন ওই যে 2017 সালে যখন এই হাওরে ঢল নামলো, তার 5 বছর কিন্তু বিরতি। এই যে বাঁধগুলো দেয়, মাটির বাঁধ, এই হাওরের বাঁধ কিন্তু সাবমার্সিবল বলে আর কি, যে বর্ষায় তলিয়ে যাবে, এগুলা কিন্তু মানে বড় উঁচু করে বাঁধ দিলে হাওর থাকবে না আর কি। এখন এই মাটি কাটা আর দুর্নীতি সমর্থক হয়ে গেছে। মাটি কাটবে যারা, এই যে কৃষকের আমরা দেখলাম, বা সারা দেশে, এখানে শুধু না, বহু এমপির লোক, তাকে দিতে হবে কাজটা। এর আগে এই যে খন্দকার মোশাররফ ছিলেন, ফরিদপুরের মন্ত্রী, উনি স্থানীয় সরকারের, ওনার ফরিদপুরের ঠিকাদার গিয়ে কাজ পাইছে সুনামগঞ্জে। এরকম ঘটনা বহু, যে যাদেরকে এই মাটি কাটার কাজ দেওয়া হয় তারা অপেক্ষা করে কখন বর্ষা আসবে, ভাসায় নিবে, এবং অজুহাত দিবে যে আমি তো কাজ করছিলাম, বর্ষায় ভাসিয়ে নিয়ে গেছে। এবং এইটা দশকের পর দশক ধরে এই মাটি কাটার কাজে অনিয়ম চলে। আমাদের প্রকৌশলীরা জড়িত, রাজনৈতিক নেতারা জড়িত, স্থানীয় প্রভাবশালীরা জড়িত, প্রশাসন জড়িত, আইন শৃঙ্খলা বাহিনী জড়িত। আর সর্বনাশ যে কৃষকের যায়। আরেকটা, আমাদের গণমাধ্যমের জায়গাও খেয়াল রাখা উচিত। কিন্তু 4 কোটি 15-20 লাখ টন খাদ্যশস্য হয়, 15 লাখ টন যদি পুরাটাও নষ্ট হয়, পুরাটা কিন্তু কোনো বন্যায় নষ্ট হয় না। আমাদের কাছে এমন ভাবে উপস্থাপনা অনেক সময় যে বাংলাদেশের 4 কোটি টন খাদ্যশস্যই বোধহয় বন্যায় ভেসে গেছে, যার ফলে এই যে 10-15 লাখ টন, আমাদের কিন্তু বাংলাদেশের প্রকৃতির জন্য, আমাদের পরিবেশ, আমাদের জমি, আমাদের কৃষক, তারা কিন্তু
আমন মৌসুম আমাদের সামনে আছে, আউশ মৌসুম সামনে আছে, অন্য ফসল সামনে আছে। একটা বড় বন্যায় বা ঢলে ক্ষতিগ্রস্ত হইলে এইগুলো কাভার করার সুযোগ আছে আমাদের। কিন্তু আমরা যদি গেল বলে রব তুলে ফেলি, আমার মনে আছে 2017 সালে প্রথম আলো একটা হেডলাইন করেছিল শনির হাওরও শেষ, এমন ভাবে যে শনির হাওরেই বোধহয় বাংলাদেশের সব খাদ্যশস্য উৎপন্ন হয়। এইগুলো কিন্তু চালের অসাধু ব্যবসায়ীরা এই ধরনের একটা হাওর কিন্তু বাংলাদেশের টোটাল ল্যান্ডের তুলনায় খুবই সামান্য, সেখানে ক্ষতি হলে সেই কৃষকের পাশে সরকারকে দাঁড়াতে হবে, তার ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু আমরা যেন একটা দুইটা হাওর বা 10টা 20টা হাওরের ফসল নষ্ট হলে গোটা জি। বাংলাদেশের ফসল বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে সেই রকম ভাবে চিত্রিত না করি। যেখানে ঘটনা সেইখানে কৃষকের পাশে দাঁড়াও, আর অন্যায় যারা করে তাদের কঠোরতম শাস্তি। অজয় দাশগুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম যে আসলে হাওরের এই ঘটনার পর থেকেই, যখনই এই বাঁধ ভাঙার পর থেকে আমরা বাজারেও কিছুটা প্রভাব দেখেছি। ঢাকার বাজারে কিছু চালের দাম হঠাৎ করে বেড়েছে, তো তার ব্যবসায়ীরা তারা বলছেন আপনি যে কথাটা বলছিলেন। আচ্ছা, যাই হোক, আমরা এই বিষয় নিয়ে আলোচনা হয়তো আরেকটু করব পরে, নিশ্চয়ই বিস্তর সময় পেলে আবারও আলোচনা করব। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই যে আজকে আসলে গতকাল আর কি 17 এপ্রিল মুজিবনগর দিবস ছিল। মানে যথাযথভাবেই এই দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ, এবং সেখানে মানে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেছেন রাষ্ট্রীয়ভাবে আরেকটি রাষ্ট্রীয় দিবস হিসাবে মুজিবনগর দিবসকে উদযাপনের সিদ্ধান্ত হয়েছে, সরকার বলেছেন। অজয় দাশগুপ্ত, আপনি একটু বলবেন, আপনাকে দিয়ে তারপর শরীফুজ্জামানের কাছে যেতে চাই যে এই যে 17 আপনি এপ্রিলের যে সাথে বললেন সবাই মিলে পালন করেছে, বিএনপি কে পালন করেছে এই দিবসটি, কমিউনিস্ট পার্টি কে এই দিবসটি পালন করেছে, সিপিবি, বাম দলগুলো কি এই দিবসটি পালন করেছে, রাজাকার আল বদর আল শামসের যে দলগুলো আছে তারা কি এই দিবসটি পালন করেছে? বাংলাদেশের প্রথম সরকার, সেই গণহত্যা চলছে সারা দেশে। 25শে মার্চের 2 সপ্তাহের মধ্যে আমাদের নির্বাচিত নেতৃত্ব একটি সরকার গঠন করে ফেলেছে, 3 সপ্তাহের মধ্যে শপথ নিয়েছে। কয়েকদিনের মধ্যে এই সরকার লাখ লাখ মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে, অস্ত্র সজ্জিত করে পাকিস্তানি হানাদার বাহিনীর মোকাবেলায় রণাঙ্গনে পাঠিয়েছে, বেতার কেন্দ্র চালু করেছে, সারা দুনিয়ায় প্রচার করেছে স্বাধীনতার পক্ষে এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে। সেই মহান দিবসটাকে আমাদের সবাই কি পালন করে? পালন করে না। কিন্তু এই জায়গাটায় আসতে হবে সবাইকে। এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন, আমরা শাসক দলকে গালি দিতে পারি, কিন্তু আওয়ামী লীগ ছাড়া এই দিবসটা সবার না, বামপন্থী দলগুলোর না, নাকি রাজাকার আল বদররা তো পালন করবে না জানি, কিন্তু সবাই একজোট হয়ে থাকে এই প্রশ্নে যে 17 এপ্রিল পালন করা যাবে না, 10 এপ্রিল পালন করা যাবে না, বঙ্গবন্ধুর কথা বলা যাবে না, বাংলাদেশের স্বাধীনতার কথা বলা যাবে না, কে স্বাধীনতা ঘোষণা করছে এই নিয়ে পড়ে থাকবে আর কি। আরেক দল তো আছেই সাম্প্রদায়িক উস্কানি দেয়, বাংলাদেশের স্বাধীনতা এইটাকে অস্বীকার করে, কৌশলে বঙ্গবন্ধু বড় না তাজউদ্দিন বড় এই বিতর্ক নিয়ে আসে। কিন্তু এই দিবসটা বাংলাদেশের ইতিহাসে হাজার বছরের স্বাধীনতার স্বপ্ন পূরণের দিন, আমাদের নিজস্ব সরকার গঠনের দিন, এবং ভয়ঙ্কর এক কঠিন সময় গণহত্যার মধ্যে অসীম সাহসিকতার সঙ্গে কিন্তু এই সরকার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অজয় দাশগুপ্ত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফের কাছে। শরীফ, আপনি একটু বলবেন, শরীফুজ্জামান শরীফ, যে বাম দলগুলোর কথা বলছেন, আমি জানি আপনি বাম রাজনীতির সাথে যুক্ত, বাম দলগুলো আসলে মানে যেটি আসলে আক্ষেপ করে অজয় দাশগুপ্ত বলছিলেন যে সব দলগুলো তো এখনো এই 17 এপ্রিলকে মানে আমাদের যেটা মানে বাংলাদেশের মুক্তির সংগ্রামের সময় যে সরকার, মুজিবনগর সরকার গঠন হয়েছিল, সেই সরকারের এই দিনটিকে উদযাপন করে না। আপনি কিছু বলবেন, কিছু যুক্ত করতে চান? হ্যাঁ, ধন্যবাদ। এটি নিয়ে অনেক কথা বলার সুযোগ আছে, বলার প্রয়োজনও ছিল। অজয়দা যেভাবে রাজাকার এবং বামদেরকে একেবারে এক খাতায় একই পৃষ্ঠার মধ্যে লিখে ফেললেন, তো সেই জায়গাটিতে আমি কয়েকটি কথা বলতে চেয়েছিলাম। একটু আগেও আরেকটা টেলিভিশনে এই বিষয়টি নিয়ে আলোচনা হলো। তো এই স্পেসটা সংকুচিত করে নিয়ে এসেছে কারাই পরিস্থিতিটা তৈরি করেছে, এটাও আমাদেরকে ভাবার দরকার। রাজাকাররা পালন করছে না, আবার যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো, শুধুমাত্র 9 মাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা যদি আপনি বলেন, এই যে সরকারটি, এই সরকারের সাথে আরো একটি
সংস্থা বা আরো কয়েকজন মানুষ কিন্তু যুক্ত ছিল। তারা মুক্তিযুদ্ধকালীন যে উপদেষ্টা পরিষদটা ছিল, তারা কমরেড মনি সিং, কমরেড মনি সিং, মুজাফফর আহমেদ, মুজাফফর, মাওলানা ভাসানী এবং মনোরঞ্জন ধর, জি, এটি আমরা সবাই জানি। তারা এই যে মুজিবনগর সরকারকে নানাভাবে বুদ্ধি পরামর্শ দিয়েছে, ইন্টারন্যাশনাল কানেকশন গুলো ডেভেলপ করেছে। কিন্তু আপনি বলেন তো, আওয়ামী লীগ কি কখনো গত 13 বছরে কমরেড মনি সিং এর কথা একটিবার কখনো মুখে উচ্চারণ করেছে? মাওলানা ভাসানীর মুক্তিযুদ্ধে অবদানের কথা আওয়ামী লীগ কি ঘুণাক্ষরে স্বীকার করে? তাতে কি 17 এপ্রিল পালনে কোনো সমস্যা হয়? না, আমি ওই জায়গাটা আসি, আমি শেষ করে আসি। আমরা 1 বছর আগে মুক্তিযুদ্ধে 50 বছর পালন করলাম। পত্রপত্রিকা এসেছিল যে ঢাকা শহরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর বাইরে মুজিবনগর সরকারের যারা ছিলেন তাদের কারো একটি ছবি ঢাকা শহরের কোথাও দেখা যায়নি। আপনাকে টানাইতে না করেছিল কেউ? না, আমি শেষ করি মানে এই কাজটি আওয়ামী লীগ করেনি। ঢাকা শহরকে অবরুদ্ধ করে নরেন্দ্র মোদীকে এনে তারা যখন সুবর্ণ জয়ন্তী পালন করলো এবং বিপুল অর্থ ব্যয় করে, সেখানে কি তারা তাজউদ্দিন আহমদের একটি পোর্ট্রেট কোথাও রেখেছিল? তারা মনি সিং এর একটি পোর্ট্রেট কোথাও রেখেছিল? তারা 11 জন সেক্টর কমান্ডারের কোন ছবি কি রেখেছিল? মুক্তিযুদ্ধকালীন যে আমাদের সেনাপতি ছিলেন তার কোথাও একটি ছবি কি ছিল? সুতরাং সেই কাজটা তো বাম দলগুলো করতে পারতো। বাম দলগুলো করেছে। সুবর্ণ জয়ন্তীর, আমি আমার জায়গা থেকে বলি, সুবর্ণ জয়ন্তী প্রোগ্রাম করতে গিয়েছিলাম, আমাদের প্রস্তুতি ছিল, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টির ভূমিকাটা আমার থেকে আপনি ভালো জানেন। আমাদেরকে পুলিশ বেস্টনির মধ্যে পল্টনে একটি ছোট্ট সভা করতে হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে। আমরা বারবার পুলিশকে অনুরোধ করেছি, বলেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ ছিল কমিউনিস্ট পার্টি, আমাদেরকে সেখানে সভাটি করতে দেওয়া হয়। অর্থাৎ এই যে সিস্টেমটা এগুলো করতে গিয়ে, এই চর্চাগুলো করার কারণে আওয়ামী লীগের ওই যে এই রকমের দিবসগুলোর যে বিশালতা, যে বিস্তৃতি, সেই বিস্তৃতির জায়গা থেকে এখন দায়িত্বটা কেউকে না কেউকে পালন করতে হবে। যারা বড়, যাদের স্পেসটা বড়, তাকে ওই সুযোগটা তৈরি করতে দিতে হবে। আপনি এই যে মনোরঞ্জন ধরের কথা আমি বললাম, অযথা আপনি নিজেই কয়েকজন মানুষের কাছে জিজ্ঞেস করেন তো, মাওলানা ভাসানীর কথা নানা কারণে জানে, কমরেড মনি সিং এর নাম নানা কারণে জানে, তার পার্টি বাংলাদেশে এখন বৃহত্তর বাম রাজনৈতিক দল। কমরেড মুজাফফরের নাম জানে। মনোরঞ্জন ধরের নাম কি গত 20 বছরে আপনি রাষ্ট্রের পক্ষ থেকে কোনো একটি জায়গায় 15 বছরে একটিবার কি উচ্চারিত হতে দেখেছেন? তার পত্রপত্রিকায় কোথাও নাম আছে? কোন বইপত্রে তার নাম আছে? তার নামটি এই প্রজন্ম জানে না। অর্থাৎ এই জায়গাটিতে যাদের ভূমিকাটা ছিল, সেই ভূমিকাটা তারা যথাযথভাবে পালন করেনি। এবং আমাদের এখানে ইতিহাস আমরা দখল করেছি। আমার হাতে যখন কলম থাকে, আমি আমার মনের মাধুরী মিশিয়ে ইতিহাসটি রচনা করি। অন্য কারো অংশগ্রহণটা আমি সেটি স্বীকার করি না। কিন্তু এই জায়গাটিতে বাংলাদেশের ইতিহাস বলে, বঙ্গবন্ধুকে এই যে মানুষগুলো তারা নানাভাবে সহায়তা করেছেন, তথ্য দিয়েছেন, উজ্জীবিত করেছেন এবং তারা পরস্পর আলোচনা করেছেন। এবং তিনি প্রতিনিয়ত এই যে মানুষগুলোর কথা বলতাম, তাদের সাথে কথা বলতেন, তাদের সাথে কথা শরীফুজ্জামান শরীফ, আপনাকে আমার থামাতেই হচ্ছে, আমার হাতে একদমই সময় নেই। খুব মানে আলোচনাটা আসলে এত জমজমাট হয়ে উঠছিল, নিশ্চয়ই আমরা পরে কখনো কোনো এক আলোচনায় এই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, এই ছিল নিউজরুম সংলাপের আজকের আয়োজন। আগামীকাল আবারও নিউজরুম সংলাপের আগামীকালের আয়োজন দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। সবাইকে শুভরাত্রি।